এবং আরো হতে পারে যে কি মেসেজ ভোটাররা দিল আমাদেরকে এই রেজাল্ট, যে এই যে রেজাল্টটি আসলো তার মাধ্যমে আমরা কি রেজাল্টটি পেলাম। প্রথম দিকে এক কথা বললেন, শেষের দিকে আসে আরেক ধরনের কথা বলছেন। এইভাবে করে কনফিউশন তৈরি করার কারণে জামাতের মোটামুটি এই ভরাডুবিটা হয়েছে। শেষ পর্যন্ত জামাত জিতেছে একটা মধ্যপন্থী দল। এর মানেটা কি? বাংলাদেশ মধ্যপন্থাকে বেছে নিল। নির্বাচন তো সম্পূর্ণ হয়ে গেল এবং আমরা গত কয়েকদিন একসাথে অনেক কাজ করেছি, আপনিও বিভিন্ন মিলাই ছিলেন, আমাদের সাথেও ছিলেন। তো এখন প্রশ্ন স্বাভাবিকভাবে উঠতে পারে যে এটা এখন যে ইলেকশনটা হয়ে গেল বিগেস্ট টেক অ্যাওয়ে ফ্রম, এই যে ইলেকশনটা হয়ে গেল বিগেস্ট টেক অ্যাওয়েগুলো কি, এবং আরো হতে পারে যে কি মেসেজ ভোটাররা দিল আমাদেরকে এই রেজাল্ট, যে এই যে রেজাল্টটি আসলো তার মাধ্যমে আমরা কি রেজাল্টটি পেলাম। তা আমাদেরকে এই দুটি যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে কি টেক অ্যাওয়েগুলো কি কি পেলাম আমরা ভোটারদের এই ব্যাপক উপস্থিতির মাঝে। ধন্যবাদ হাবিব ভাই। রশিদ ভাই, দেখে ভালো লাগছে, অনেক শুভেচ্ছা। হাবিব ভাই, সবচেয়ে বড় টেক অ্যাওয়ে কি জানেন? আমি ভেবেছিলাম নির্বাচনের শেষ মুহূর্তে হয়তো জামাত ক্ষমতায় চলে আসবে। চারদিকে যেমন প্রচারণা হচ্ছিল জামাতের পক্ষে, উদ্বেগটা আমার জেগেছিল। শেষ পর্যন্ত জামাত জিতেছে একটা মধ্যপন্থী দল। এর মানেটা কি? বাংলাদেশ মধ্যপন্থাকে বেছে নিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পাশাপাশি এও ঠিক যে জামাত কখনো বাংলাদেশে 17টার বেশি আসন দখল করেনি, সেই জামাত এবার নির্বাচনে জোট সহ 77টি আসন দখল করলো। জামাতের ম্যাসিভ ভিক্টরি হয়েছে। জামাত পরাজিত হয়ে যদি বলি ঠিক আছে, তারা ক্ষমতা দখল করতে পারেনি সে অর্থে, কিন্তু জামাতের যে গ্রোথটা ফেনোমেনাল। তার মানে আগামীতে জামাতের ক্ষমতার কেন্দ্রে আসার সম্ভাবনা 100%। আমার উদ্বেগটা কোথায়? জামাত পারছে, আমার উদ্বেগ নয়। আমার উদ্বেগ রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ। আমার আমার আপত্তি, এই কথা আমি অনেক বলেছি, আবারও বলি, আমি রাজনীতির ধর্মীয়করণটা হচ্ছে ক্ষতিকর। যেমন দেখি প্রতিবেশী ভারতে যখন রাজনীতির ধর্মীয়করণ ঘটে তখন তা মানুষের জন্য, মানুষের অধিকারের জন্য ক্ষতিকর। এ ব্যাখ্যা আমি যেমন এই মুহূর্তে, কিন্তু যে ঘটনা ঘটলো বাংলাদেশে, ক্লিয়ারলি সেটা একটা বার্তা দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে। তা কি? এক্সট্রিম হয়েও না। লক্ষ্য করে দেখবেন যে অতি বাম লিটারালি নিশ্চিহ্ন হয়ে গেছে, অতি ডানও টিকে আছে কোনো মতে। এবং আরো ইন্টারেস্টিং, আপনার প্রোগ্রামে আমরা নকিব ভাইয়ের সাথে অনেকবার কথা বলে তর্ক করেছি আমরা, জামাত ইসলামী এবং তার জোটেরা এই বার্তাটা পেয়েছে বলে তারা ক্রমান্বয়ে তাদের অবস্থান অনেক মডারেট করে ফেলেছে। আপনি যদি দেখে থাকেন শেষ মুহূর্তে জামাত ইসলামের যে ইশতেহার, তাতে কোথাও তারা ইসলাম শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি, তারা একবার উল্লেখ পর্যন্ত করেনি। এবং তারা বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে না, আমরা নারীদের পক্ষে। আপনি জানেন আমি লিখে একথা প্রতিবাদ করেছি আমি, জামাতের যে অবস্থান তা নারীদের অধিকারের সহায়ক নয়। ফলে এই যে ভিক্টরিটা ভেরি সিগনিফিকেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে এই উত্থানটা ঘটলো জামাতের কেন? মাথায় রাখতে হবে, আমি আবার বলছি, আমি এটা জামাতের পরাজয় নয়, জামাতের ভিক্টরি। 17 থেকে 77 ম্যাসিভ লিপ। যে জামাত বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ ছিল, যে জামাত 71-এর খনি বলে পরিচিত, সেই জামাত এখন বাংলাদেশ রাজনীতিতে কেন্দ্রীয় শক্তি। এটা তার পরাজয় নয়, এটা তার জয়। ফলে যারা চান না জামাত জাতীয় সংগঠন ক্ষমতার কেন্দ্রে আসুক, তাদেরকে অনগার্ড থাকতে হবে। এটা একটা দিক। তার চেয়ে বড় কথা এই মুহূর্তে হাবিব ভাই, এই নির্বাচনটা ঘটলো কখন? এক রক্তক্ষয়ী ভয়াবহ দুর্যোগের পরে। 17 বছরের যেই দুর্যোগ, দুঃসময়, তা পেরিয়ে নতুন ভোরের ইঙ্গিত পাচ্ছি আমরা। ইজ দ্য বিগিনিং অফ এ নিউ ডন। কিন্তু ডন আসবার আগে, সকাল হবার আগে বা সকাল হবার জন্য কিছু প্রস্তুতি প্রয়োজন। প্রশ্ন হচ্ছে যে দলটা ক্ষমতায় যাচ্ছে, সেই দলটা কি সেই নতুন ভোর আনবার জন্য প্রস্তুত কিনা, এটি ভিন্ন প্রশ্ন। এ নিয়ে আমরা কথা বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আমি ঠিক আছে এই ব্যাপারটা আসলে অনেক অনেক ব্যাপার আছে এখানে, আমি আসবো আপনার কাছে এই ব্যাপারগুলোতে। আব্দুর রশিদ, যাচ্ছি আপনার কাছে। প্রাথমিক ধারণা ছিল যে জামাতে ইসলামী ল্যান্ডস্লাইডে উইন করতে যাচ্ছে এবং এটি অনেকে অনুমান করে নিয়েছিলেন প্রি ইলেকশন, রাইট, এক্সপেকটেশন যেটি আছে। কিন্তু আদতে আমরা দেখলাম যে আউটকামটা একটু ডিফারেন্ট
হলো, সেটি কি কারণে হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ হাবিব ভাই, এবং সেই সাথে ধন্যবাদ ফেরদৌস ভাইকে। খুব চমৎকার প্রশ্ন যে আসলে জামাতের এই ভরাডুবির বা শেষে এই অবস্থাটার কারণটা কি হতে পারে। আমিও নিজেও রিসার্চ করছিলাম যে আসলে এটা কারণ কি হতে পারে। তো আমার কাছে যেটা কতগুলো মুখ্য দিক মনে হয়েছে যে এক তো হচ্ছে যে জামাত একটা বড় ধরনের ন্যারেটিভ তৈরি করছিলেন, যে ন্যারেটিভটা বাংলাদেশের মধ্যে একটা কাইন্ড অফ একটা কালচারাল ওয়ারের দিকে নিয়ে যাচ্ছিল। মুক্তিযুদ্ধ কেন্দ্রিক স্বাধীনতা আমাদের 47 না 71, বা 24 আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তারপরে এগুলো আমরা আমরা যাই করি, বাঙালি জাতির একটা জিনিস খুবই ভালো দিক, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি অতিরঞ্জিত কেউ ঘাটাঘাটি করে তাহলে সেটা বাঙালিরা কখনোই পছন্দ করে না। অর্থাৎ এর আগে একটি দল যেমন মুক্তিযুদ্ধকে খুব এক্সটেন্ড করে সেটাকে স্বার্থকে সেই মুক্তিযুদ্ধকে স্বার্থ বানিয়ে কাজে লাগানোর চেষ্টা করেছিল, এটা যেমন অতিরিক্ত ছিল, অতিরঞ্জিত ছিল, যার ভয়াবহ পরিণতি তারা ভোগ করেছে। একইভাবে মুক্তিযুদ্ধকে 47 বা 24-এর মধ্যে টেনে নিয়ে যাওয়া, এগুলো কিন্তু মানুষের মধ্যে কনফিউশন তৈরি করে, এবং যখন কনফিউশন তৈরি করে তখন মানুষ কিন্তু বিভক্ত হয়। যখন বিভক্ত হয় তখন কিন্তু কনফিউশন বা বিভক্ত তৈরিকারী দলটি কিন্তু তখন সেখানে সুযোগ নিতে পারে না। জামাতের ভরাডুবির পিছনে আরো কতগুলো কারণের মধ্যে আমাকে মনে হয়েছে যেটা, যে ইসলাম বিষয়ে তাদের যে স্পষ্ট অবস্থান সেটা ছিল না, এবং তারা আসলে কোন আদলে দেশকে চালাতে চায়, সেটা কি ইসলামিক শরিয়া আইন অনুযায়ী কিনা, কোরআন সুন্নাহর ভিত্তিতে কিনা, এই ধরনের স্পষ্ট জায়গা তাদের ছিল না। এবং তারা আবার পুরোপুরি যে একটা লিবারাল ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করতে চায় সেই ভাবও তাদের মধ্যে ছিল না। দেখেন, 51% ভোটারই কিন্তু আমাদের নারী ভোটার ছিল, কিন্তু এই নারী ভোটারদের মধ্যে এতগুলো ভোটার, মেজরিটি ভোটার যেখানে, তাদের মধ্য থেকে একটা প্রার্থী তারা নির্বাচিত করতে পারলো না কোনো একটি আসনের জন্য। এবং তারা যখন বাংলাদেশের এখন ভোটাররা কিন্তু অনেক বেশি সচেতন, এবং নারীরা কিন্তু অনেক বেশি সচেতন। বিগত 25-30 বছরে শিক্ষার দিক দিয়ে এনজিও গুলো তাদেরকে যেভাবে করে সচেতন করেছে, তারা কিন্তু, আর যাই হোক, তারা কিন্তু বেশ সচেতন। আমরা শহরে মানুষরা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আমাদের বিচার থাকে, যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতেই আমাদেরকে অনেক কনট্রাক্টেড ফেক নিউজ, অনেক সঠিক নিউজ, এগুলো আমাদেরকে কনফিউজ করছিল। আমাদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়ে গেছিল যে জামাতেই ক্ষমতায় আসছে। কিন্তু 70% মানুষ যারা বাংলাদেশের গ্রামাঞ্চলে বসবাস করে, এই মানুষগুলো কিন্তু বেশিরভাগই সচেতন হয় তার প্রতিবেশী কি বলছে, শিক্ষক কি বলছে, মসজিদের ইমাম সাহেব কি বলছেন, পাশের বাড়ির বড় ভাই কি বলছেন, এবং একে অপরের সাথে উঠান বৈঠকে আলোচনা করে, ঘরের মধ্যে আলোচনা করে, এখান থেকেই কিন্তু তারা নির্ভরযোগ্য তথ্যগুলা লোকালি পায়, এবং তার উপর বেস করে কিন্তু তারা সিদ্ধান্ত নেয়। তো আমরা শহরে মানুষগুলো আর যাই মনে করি না কেন, মূল ফ্যাক্টরটা ছিল কিন্তু সেই গ্রামের সচেতন মানুষ এরা। জামাতের আরো ব্যর্থতার কারণ ছিল যে জামাত দুর্নীতি বন্ধ করতে চায়, কিন্তু দুর্নীতির রোড ম্যাপ তাদের কাছে ছিল না। দুর্নীতি নিয়ে আমরা সবাই অতিষ্ঠ, সব দলই দুর্নীতি নিয়ে কথা বলে, কিন্তু কোন দলের স্পষ্ট যদি রোড ম্যাপ না থাকে তাহলে মানুষ ওইখানেও কনফিউশনে পড়ে যায়। জামাতের আরো আমার মনে হয় যে দুর্বল দিক ছিল যে তারা তাদের লিডাররা যেভাবে করে মিডিয়া, এই যে প্রথম আলো কিংবা ডেইলি স্টার কিংবা উদীচী বা ছায়ানট, এই জায়গাগুলো যখন ক্ষতিগ্রস্ত হলো, অর্থাৎ বাংলাদেশ মানুষ কিন্তু, মানে যেটা আমি হাসান ফেরদৌস সাহেব বললেন যে আমরা কিন্তু মধ্যপন্থী একটা দেশ, আমরা খুব এক্সট্রিমিজমকে পছন্দ করি না, আবার আমরা মানে মধ্যবিত্ত সমাজের মতো আর কি, আমরা সবসময় স্ট্রাগলের মধ্যে থাকি। আমরা আসলে চরম ডানো না, চরম বামও না। চরম ডানপন্থী যারা, তারাও বাংলাদেশের রাজনীতিতে ভালো করেনি, চরম বামপন্থী যারা, তারাও কিন্তু কোন রকম টিকে আছে বাংলাদেশে, প্রায় বিলুপ্ত প্রায় মতো। সুতরাং বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টটাকে যদি ধরতে না পারা যায়, এবং সেটাকে যদি সঠিকভাবে রিপেয়ার করা না যায়, এবং তার উপরে ভিত্তি করে সঠিক পলিসি যদি নির্ধারণ করা না যায়, এবং সেটা জনগণের সামনে নিয়ে এসে যদি বোঝানো না যায়, তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু কনভিন্সড হয় না। আরেকটা বিষয় বলি আবার, যেমন জামাতের শুরু থেকে একটা কিন্তু এন্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট কিন্তু কাজ করছিল, যেটাকে অনেকে ভালোভাবেই নিয়েছিল কিন্তু শুরুর দিকে, কিন্তু আপনি আবার খেয়াল করবেন শেষের দিকে এসে তারা বলছিল যে ভারতের সাথে সুসম্পর্ক করতে চায়, প্রতিবেশী সুলভ আচরণ করতে চায়। তাহলে এটা কি একটা দ্বিচারিতা নীতির মতো হয়ে গেল? অর্থাৎ আপনি প্রথম দিকে এক কথা বললেন, শেষের দিকে আসে আরেক ধরনের কথা বলছেন। এইভাবে করে কনফিউশন তৈরি করার কারণে জামাতের মোটামুটি এই ভরাডুবিটা হয়েছে।